যারা কাজ করে, যারা ডুয়ার্স, তারা বোঝেন যারা কাজ করে তার সেখানে কি সুবিধে এবং কি অসুবিধে। আর যারা কাজ করেন না, ফিল্ডে নামেন না, যারা শুধু সমালোচনা করে বেড়ান, তারা এখানে শুধু ওই বলতেই এসেছেন। আর এখন এই সোশ্যাল মিডিয়াতে এত লোক যা তা নিয়ে মেতে থাকে। আমার তো কদিন ধরে আমাকে নিয়ে, মিশনকে নিয়ে কত কথা হচ্ছে, সব আমি শুনিও না, দেখিও না, কিন্তু একটু একটু কেউ আমাকে দেখিয়ে দেয়, বাধ্য হয়ে দেখি। তো আমি শুধু ভাবি যে তাহলে এতদিন ধরে যে কাজটা আল্লাহ করালেন তাতে এখন কত কাজ বাকি আছে। কারণ এখনও আমাদের সমাজে যারা একটু একটু আমরা লেখাপড়া শিখেছি, যাদের কাছে আমাদের কিছু ডিগ্রি আছে, ইউনিভার্সিটি বা কলেজের ডিগ্রি আছে, যখন আমি নিজেও কিন্তু কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আমার মনে হতো যে এই ডিগ্রিটা অনেক মূল্যবান। কিন্তু যত দিন যাচ্ছে, যত কাজ করছি, তত আমার নিজের উপলব্ধি হচ্ছে যে আমি কত মূর্খ, কত কি জানি না। আর তার সাথে সাথে এটাও মনে হচ্ছে যে এই ডিগ্রিটার কিন্তু কোনো মূল্য সেই অর্থে নেই, একটা গেট পাস সার্টিফিকেট। আসল মূল্য হচ্ছে যে সেই মানুষটার কতটা দৃষ্টিভঙ্গি স্বচ্ছ, কতটা পজিটিভ, এবং সেই মানুষটার ভিতরে কতটা মানবিকতা, কতটা মূল্যবোধ আছে, কতটা মনুষ্যত্বের প্রকাশ আছে। প্রতিদিন নানান ঘটনা ঘটে, এবং সেই ঘটনা যখন ঘটে তখন দেখেছি তাতে অনেক পাওয়ারফুল, আপাত দৃষ্টিতে যেসব পাওয়ারফুল মানুষকে আমরা খুব সালাম ঠুকি, সম্মান দিই, কেননা তাদের যে কাজ, অনেককে দেখি, সবাই নয়, অনেকেই আছেন যারা কিন্তু এমন এমন আচরণ করেন যা করা উচিত নয়, যা সমাজের সর্বনাশ করছে। ধরুন আমি এত ডাক্তারের গল্প বলছি, এই ডাক্তারদের মধ্যে এমন অনেক ডাক্তার আছে, সেই ডাক্তাররা সমাজের এত ক্ষতি করে, সবাই নয় কিন্তু, কেউ মনে করবেন না, কিন্তু কেউ কেউ আছে যে সমাজের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমার শুরুতে যখন আমাকে সেই ডাকাতদের কবলে পড়েছিলাম, মুর্শিদাবাদের 4 জন ওই ছিনতাই করে নিল, 4 জন মুখে কাপড় বেঁধে এসে উমরপুরে নেমে, আর যখন জঙ্গিপুরের স্টেশনটা ক্রস করেছি ভোরবেলা, তখন 4 জন মুখে কাপড় বেঁধে আমাদেরকে ধরলো, রিক্সাওয়ালা ছেড়ে চলে গেল। আমি চিৎকার করে উঠলাম, আমার পাশে আমার ছাত্র ছিল প্রথম ব্যাচের দিলদার। তো সেদিন আমার একটা নতুন উপলব্ধি হয়েছিল, কারণ যারা ছিনতাই করলো তারা মুসলমান, যিনি রিক্সা চালাচ্ছেন তিনি মুসলিম, আর আমরা শহরি মুসলিম। যখন ছিনতাই করে নিয়ে চলে গেল, একটা কোপ মারল, উল্টো দিকে মেরেছিল, হাত সোজা মারলে ওই দা ছিল আর কি, এরকম বাঁকানো দা বলে না, সোজা মারলে তো হাত কেটে যেত। তো তখন ওরা চলে গেল, রিক্সাওয়ালা রিক্সাটা নিয়ে যাচ্ছে, তখন ফজরের আজান হচ্ছে, সেহরি শেষ, জাকাতের টাকা তুলতে গিয়েছে। তো সেদিন আমার এই উপলব্ধিটা হয়েছিল যে এই যে মানুষগুলো ডাকাতি বা ছিনতাই করছে, পেটের দায়ে করছে, এদের কাছে কোনো ধর্ম বর্ণ নেই, এদের খিদের জ্বালায় এরা করছে। অতএব এদেরকে যদি একটু স্পেস না দিতে পারি, এদের যদি একটু ভালো থাকতে ব্যবস্থা না আমরা করতে পারি, তাহলে আমরা যারা ভালো আছি ওরা আমাদের ভালো থাকতে দেবে না। এখানে ধর্ম বর্ণ ভাষার কোনো বিষয় নেই। তো সেই জন্য এই কাজটা আরো বেশি করে করার চেষ্টা করেছি। আজকে এখন এসে মনে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার এইসব আলোচনা দেখে, যদিও এই কদিন ধরে মনে হয় আমাকে কেউ কেউ বলছে যে এখন অনেক মানুষ সরব হয়েছে, আলামিনের পক্ষে তারা লিখছে, মানে হ্যাঁ বোঝা যাচ্ছে যে না আলামিন একটা জায়গা করে নিয়েছে। কিন্তু যারা নেগেটিভ বলছে তাদেরও দোষ দিচ্ছি না, তাদের দোষ দিচ্ছে না এই জন্যে যে তারা যেমন পড়েছে, যেমন মানুষের সঙ্গে মিশেছেন, যেমন চর্চা করেছেন, তাদের মাথাতে সেটাই ঘুরছে। সেজন্য এখন আমার কাছে যেটা বড় বিষয় বলে আমি মনে করি যে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন তার সেরা সৃষ্টি মানুষ, আর মানুষের মধ্যে সেরা তারাই যারা তাদের মেধাকে কাজে লাগাতে পেরেছে, সত্যিকার মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। জাস্ট গতকাল সকালবেলা আমি যেখানে থাকি শান্তিনীড়, সেই শান্তিনীড়ে আমার কোটি কয়েক ছেলে থাকে, মেয়ে থাকে, মানে যারা এতিম, আব্বাকে হারিয়েছে বেশিরভাগই, মাকে কেউ কেউ, কেউ কেউ বাবা মা দুজনই নেই, 3-4 বাচ্চা। তো তাদের আমরা 3-4 নিই, 4 পাস করার পরে তাদের অন্য ক্যাম্পাসে আমরা পাঠিয়ে দিই। তো কালকে তারা বিদায় নেবে, ছেলেরা আজকে মেয়েরা।
তো তাদের নিয়ে আমি বসেছিলাম, দাদুর গল্প শোনাচ্ছিলাম জাস্ট আধ ঘন্টা। তো আমি তাদের ভিতরে যেটা বলার চেষ্টা করলাম এই ভাবনা থেকে যে সে তো 3 বাচ্চা 4 বাচ্চা, তো আমি যদি তাকে পাণ্ডিত্য ফলাতে যাই মাথায় ঢুকবে না। একেবারে গল্পের ছলে তাদের ভিতরে প্রোগ্রামিং করে দিলাম যে একটা বাচ্চা কি হতে পারে, কত বড় মাপের মানুষ হতে পারে। তো তারা কিন্তু বড় মাপের মানুষ বলতে তারা বোঝে, এখানে থেকে থেকে বুঝে গেছে বড় মাপের মানুষ কাকে বলা হয়। যে এখন থেকে তাদের কাছে এমনভাবে প্রোগ্রামিং করলাম যে আমার পত্নীও কিন্তু ওদের সঙ্গে বসেছিল, সে ওদের সাথ ছাড়বে না, ওদের সঙ্গে এখন থাকে। তাদের ভিতরে যে প্রোগ্রামিংটা করলাম সেটা এটাই যে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে পারি, আমরা যদি ইতিবাচক দৃষ্টি করতে পারি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যদি সরে আসতে পারি, আমাদের ভিতরে যদি স্বপ্ন দেখাটা ছোটবেলা থেকে হয়, আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধটা থাকে। আমি ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে ওদেরকে বলছিলাম, আমার নিজের জীবন দিয়েই বলছিলাম, কারণ ওরা তো পড়ছে 4 থেকে 5-এ উঠছে, আর আমি যখন 7-এ পড়তাম তখন থেকে আমার এই উপলব্ধিটা হয়েছিল। তো সেটা দিয়ে যে প্রোগ্রামিংটা করলাম, আমার তার সুফলও পেলাম। যখন আমি ইন্টারভিউ নিচ্ছি, আমি যখন তাদেরকে বলছি, বাবা মা অন্য কথা বলছে, ছেলে বলছে না না ঠিক আছে স্যার যেটা বলেছেন সেটাই। তো এই প্রোগ্রামিংটা কিন্তু আসল, আমাদের সমাজে সেটা খুব কম, এবং যার ফলে আমাদের সমাজে যে জায়গায় আমাদের পৌঁছানোর কথা, মেধার কোনো ঘাটতি নেই, বুদ্ধির কোনো ঘাটতি নেই, শুধু দরকার হচ্ছে প্রসেসিং। এবং এই প্রসেসিংটা কীরকম, জাস্ট দক্ষিণ দিনাজপুরে ইন্টারভিউ নিচ্ছিলাম কদিন আগে, সেখানে আমার মৌলানা ভাই এলেন, আমি নিজেও কঠের মৌলানা পড়তে গিয়েছিলাম এক সময়। তো তিনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি কোরআনে হাফেজও হয়েছেন। তার যে মেয়েটি একেবারে ট্যালেন্টেড মেয়ে, তার সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে গড গিফটেড, ভালো রেজাল্ট তো করেইছে আমাদের কাছে, কিন্তু একেবারে গড গিফটেড। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কত বছর মাদ্রাসা পড়ছেন? বললো 14 বছর। কোথায়? সম্ভবত উত্তরপ্রদেশে। তাকে ফিস দিতে হবে, জিজ্ঞেস করলাম ইনকাম, বললো মসজিদে ইমামতি করি 6,000 টাকা পাই, আর হয়তো একটা খারিজি মাদ্রাসায় ঢুকবো 2-3 হাজার হয়তো দেবে। খেতে কতজন? 6 জন, 3টি মেয়ে, স্বামী স্ত্রী আর মা বা বাবা আছেন। তো 6,000 টাকা তাকে সংসার চালাতে হয়। সৎ মানুষ, নিঃসন্দেহে ইমানদার মানুষ, আর ইমানদার মানুষ মেয়েটিও সেরকম হয়েছে, ট্যালেন্টেড। কিন্তু পাশেই বসেছিল আমার এক ছাত্র, তারও কিন্তু এরকম হালকা দাঁড়িয়ে আছে, সে কিন্তু এখানে ভর্তি হয়েছিল একেবারে গরিব বাড়ি থেকে, মিশনের দায়িত্বে সে পড়াশোনা করেছে, সম্ভবত তখনকার সময় 290 টাকা, বীরভূম হাজিপুরের দিকে বাড়ি। সে ওই দক্ষিণ দিনাজপুরে ওখানে একটা হসপিটালে চাকরি করে, তার ওয়াইফ ইংরেজির টিচার, খুব পরেশগার ছেলে, খুব নামডাক আছে, কাশেম আলী। এদিকে আপনারা চিনবেন না, ওদিককার মানুষ চেনে। তো আমি কাশেমকে বললাম, কাশেম, ও শুনছিল ইন্টারভিউটা, বললাম কাশেম দেখ, তোরা যারা পড়েছিস খলতপুরে, তোদের ব্যাচগুলো কে কী করছে একটু বলতো। তো ওদের ব্যাচের সবাই প্রতিষ্ঠিত, একজনও অর্ডিনারি নেই। পরশু দিনে এখানে এসে আরেকজন ডাক্তার এসেছিল, জাস্ট একটু অ্যাড্রেস করে গেল, সে মাসে একদিন এখানে আসে, এসে রুগী দেখে, খুব নামটাম করেছে এখন, ডক্টর হাম্মাদুর রহমান, থাইরয়েড আর সুগারের সুপার স্পেশালিস্ট। তো একটু গার্জেনদের কথা বলে গেল, ওরা এখানে পড়েছে, ওদের 73 জনের ব্যাচ ছিল, 29 জন ডাক্তার হয়েছে, সবাই প্রতিষ্ঠিত, 17 জন বড় ইঞ্জিনিয়ার দেশ বিদেশে আছে, 15 জন স্কুল টিচার, বাকি যারা আছে তার মধ্যে 2 জন সায়েন্টিস্ট যারা বিদেশে ছিল, এখন একজন এদেশে এসছে, তার সঙ্গে কেউ কেউ এন্টারপ্রেনার। 73 জনই সবাই বিখ্যাত, সবাই প্রতিষ্ঠিত, কেউ একজন অর্ডিনারি নেই। বিষয়টা বললাম শুধু এই জন্যে যে একই বাচ্চা, সবাই কিন্তু ট্যালেন্টেড, বংশগতির মধ্য দিয়ে যেটা আসার সেটা এসছে, আমরা চেঞ্জ করতে পারবো না। বংশগতি মানে আমরা প্রত্যেকে কিন্তু 2টো কম্পোনেন্টের যোগফল, বাবা মা রক্ত, নানা নানি রক্ত, দাদা দাদি রক্ত আমাদের শরীরে বইছে। সেজন্য আমি বোঝানোর জন্য বলি, আমরা সাধারণভাবে যেটা দেখি কি,
কারোর গায়ের রং দেখলে বুঝি যে তার বাবা এবং মায়ের গায়ের রংটা কী ছিল, এই ব্যাখ্যাটা আমরা বুঝি। সাধারণত এক্সেপশনাল হয়, লম্বা চেহারা দেখলে বুঝি বাবা মার মধ্যে কেউ লম্বা ছিলেন। কিন্তু যেটা আমরা ভেবে দেখিনি সেটা হচ্ছে যে ওই মানুষটার ভিতরে যে স্বভাব, তার যে আচরণ, তার যে আচরণগত যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু ওই বাবা মার কাছ থেকে কিছুটা পাওয়া, দাদা দাদির কাছ থেকে পাওয়া, নানা নানির কাছ থেকে পাওয়া, মিলিয়ে দেখবেন এটাকে বলা হয় বংশগতি। আবার এই বংশগতি যে সব তাও না, যারা সমাজবিজ্ঞানী তারা বলছেন যে এই বংশগতিটা সব তা না, কিন্তু ফ্যাক্টর। আর তার পরের ফ্যাক্টর হচ্ছে পরিবেশ, কোন পরিবেশে সে বড় হচ্ছে। এই যে বংশগতির ফ্যাক্টর আমি শুধু জাস্ট বোঝানোর জন্য বলি, এই যে আপনাদের যে সংসার 5 জন 10 জনের সংসার, আপনারা সবাই খুব আনন্দে আছেন, খুব ভালো আছেন, আপনাদের কথা আমি বলছি না, কিন্তু 40 বছর ধরে হাজার হাজার মানুষকে দেখেছি এবং তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে ধনী দরিদ্র, ক্ষমতাবান ক্ষমতাহীন, শিক্ষিত অশিক্ষিত অনেক পরিবারকে দেখেছি যারা কিন্তু সুখী নয়, যারা কিন্তু শান্তিতে নেই। তাদের হয়তো অভাব নেই কিন্তু শান্তিতে নেই। কেন নেই? না, ওই পজিটিভ মাইন্ডসেট তাদের নেই, তারা শুকরিয়া আদায় করতে জানে না, কি আছে সেটা তারা ভাবে না, কি নেই শুধু সেটা নিয়ে ভাবে, তারা কিন্তু ভালো নেই। আর তার ফলে দেখবেন বিভিন্ন পরিবারের বিভিন্ন রকম দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে জায়গাটা ছেড়েই দিলাম, অন্য বাড়ি থেকে আসছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে ভাই বোনে শাশুড়ি বৌমা তো আছেই। সেই জায়গায় আমাদের 25,000 মানুষকে নিয়ে চালাতে হয়। এই 25,000 মানুষকে নিয়ে চালাতে গিয়ে প্রতিদিন, ধরুন পরশু দিনে আমার একটা ঘটনা ঘটেছে, একেবারে ফোন এলো আমাকে, যখন বললো সে একেবারে থরথর করে কাঁপছে, ভীষণ উত্তেজনা, কোনো একটা ইনচার্জ। আমি খুব শান্তভাবে তাকে বললাম, ধৈর্য ধরো, সহ্য করে নাও, কিছু টিপস তাকে দিলাম, তারা আমার একদম ওবিডেন্ট, যা বলি তাই করলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটনা ঘটছে, ফোন আছে, কখনো রাত্রে, কখনো খেতে বসেছি, তখন আমি শান্ত গলায় বলি, ধৈর্য ধরো, সহ্য করো। কেন? আমার সেই প্র্যাকটিসটা আমি করতে পেরেছি, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, এবং সেটাও কিন্তু আমার মায়ের কাছ থেকে পাওয়া। এরকম যেমন একটা বংশগতির মধ্য দিয়ে আমাদের ভিতরে আছে, ঠিক তেমনিভাবে পরিবেশ কিন্তু আমাদেরকে পাল্টে দিতে পারে। এই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটাও তো পরিবেশ, আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তাই সেজন্য আল আমিন মিশনে আপনাদের সন্তানকে যে রেখে যাচ্ছেন, বংশগতির মধ্যে দিয়ে আমরা আপনারা যা যা পেয়েছি সে তো আল্লাহর দেওয়া জিনিস, এবং আল্লাহ কিন্তু প্রত্যেকে স্পেশাল করে তৈরি করেছেন, এবং সেই যে স্পেশালিটি তার প্রকাশ ঘটনাটা হচ্ছে আসল। এখন আল আমিন মিশনের কাজ হচ্ছে এটাই, যে সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে রেখে নার্চারিং করে, কেয়ারিং দিয়ে তাদেরকে তৈরি করা। আমরা বলছি না যে সবাইকে আমরা তৈরি করতে পারছি, তৈরি করে ফেলবো, সবাই ঠিক হয়ে যাবে, তা বলছি না, কিন্তু এটা অবশ্যই বলবো, দায়িত্ব নিয়ে বলছি, যে আল আমিন মিশন পরিবার যেভাবে লেগে থাকে, যেভাবে মেতে থাকে, আপনাদের সন্তানদের জন্যে খুব কম মানুষই, খুব কম পরিবারই এটা কিন্তু পারে। এমন অনেকজন আছে এই পরিবারে যারা নিজেদের সংসার দেখে না, ছেলে মেয়ে দেখে না, ব্যবসা দেখে না, চাকরি দেখে না, শুধুমাত্র আপনাদের ছেলে মেয়ে নিয়েই কিন্তু মেতে আছে। এবং এই যে 40 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা দিয়েই কিন্তু তাদের নার্চারিংটা করব, এবং আমাদের সামনে কিন্তু ভীষণ 30 আছে। ইসলামের স্বপ্নে গড়া পথ, শিক্ষার শক্তিতেই বদলায় ভবিষ্যৎ। পশ্চিম বাংলায় সংখ্যালঘু সমাজে আলো ছড়ায় আমরা নিরলস সাহসে।